আরে বাহ, খুব ভালো পার্টি হচ্ছে। কিন্তু ভাই রাকেশকে কোথাও দেখা যাচ্ছে না। আরে ওই তো হ্যাঁ, এটা আমাকে আচ্ছা, ঠিক আছে, বলবো। হ্যাঁ আপনি চলে দেন। এই চুপচাপ থেকো। রাকেশ ভাই, বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা ভাই। থ্যাংক ইউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ। Congratulations. থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি। গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। আমি বিশ্বাস করতে পারছি না যে তোর মতো প্রিন্স মানে যুবরাজ আমার পার্টিতে তাদের অমূল্য সময় নষ্ট করে এসেছে ভাই। হ্যাঁ, লেগ পুল করিস না ভাই। হ্যাঁ, গতবার তোর পার্টিতে আসতে পারিনি, কিন্তু বিবাহ বার্ষিকী এটা কি করে ভুলে যাবো আমি? কেন বিবাহ বার্ষিকীর দিন এমন কি স্পেশাল ব্যাপার ছিল? আসলে আমি না ওর কাছে 5 বছরেই পুরনো হয়ে গেছি, সেই জন্য রাকেশের থেকে টিপস নিচ্ছে। তোমাদের সুখী সংসারের রহস্য কি? আহা, না ম্যাডাম, তেমন কোনো রহস্য নেই। সিম্পলি দুটো ফান্ডা। নাম্বার 1, নিজের স্ত্রীকে কখনো উল্টোপাল্টা কিছু বলো না, বুঝলি? আর সেকেন্ড, নিজের স্ত্রীকে সব সময় সবচেয়ে বেশি ভালোবাসিস। আসলে এটাই হলো রহস্য নিজেদের সুখী দাম্পত্য জীবনের, বুঝলি? ফলো ইট। ইয়া বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর। ও থ্যাংক ইউ সো মাচ। কোথা থেকে কিনেছো? P2P মল থেকে। একটা কাজ কর, তোরা পার্টি এনজয় কর, তোমরা বরং Yeah, মন দিয়ে sure. এনজয় করো। আমি এখনই এসেই তোদের সাথে জয়েন করছি। চলো। আঙ্কেল, এগুলো কি সব ভেজিটেরিয়ান? হ্যাঁ বাবা, সব ভেজিটেরিয়ান। আচ্ছা, আমি হেল্প করব তোমাকে? না আমি নিজে নিতে পারবো। রাকেশ, আই হোপ দ্য বুফে ইজ লেড আউট। আমি চাই না। আর কেউ আসছে? মনে হয় কাকু আমায় দেখতে পায়নি। আরে বান্টি বাবা, এখন তুমি কি করছো? এসো ভেতরে এসো। বাবা, তুমি আজ স্কুলে যাওনি? না, আজ বাড়িতে তো পার্টি ছিল, তাই মা স্কুলে যেতে বারণ করেছে। আচ্ছা, আজ তোমরা এই খাবার খাবে না, এই খাবার খাবে। বাবা, এই খাবার নিয়ে তোমার এখানে আসা উচিত হয়নি। এটা অন্যায়। যদি কেউ দেখে ফেলে তখন? কেউ দেখতে পায়নি, তোমরা চিন্তা করো না। তোমার ফেভারিট পালক পনির। তুমিও খাও না? হ্যাঁ বাবা, আমিও খাচ্ছি। কিরকম হয়েছে? খুব ভালো। তবুও আমি বলছি যে এইভাবে কিন্তু তোমার এখানে আসাটা উচিত হয়নি। বান্টি, তোমাকে কতবার না করেছি যে এখানে তুমি আসবে না, ঠিক আছে? এসব খাবার কাকে জিজ্ঞেস করে নিয়ে এসেছো? এটা আমার ভাগের খাবার, দাদু ঠাকুমার জন্য। আমি যাকে ইচ্ছে তাকে দিতে পারি। খুব মুখে মুখে তর্ক করছো তুমি আজকাল। দেখো বাবা, মায়ের সাথে এইভাবে কথা বলে না। মায়ের কাছে ক্ষমা চাও। প্লিজ, আপনারা কথা বলবেন না। প্রথমে তো আমার ছেলের মাথার মধ্যে এসব বিষ ঢুকিয়েছেন, আর তারপর আমার সামনেই এসব ড্রামা। বৌমা,
আমরা কেন ওকে ভুলভাল বোঝাবো? এত রাগ কেন আমাদের ওপর তোমার? কোন অপরাধের প্রতিশোধ নিচ্ছ আমাদের ওপর? প্রতিশোধ? আমি প্রতিশোধ নিচ্ছি? শাশুড়ি মা, আপনি শুনে খুব আফসোস করবেন। এই বাড়িতে আপনার জন্য যদি কারোর একটু চিন্তা থেকে থাকে, সেটা হলাম আমি। কারণ যদি আপনি আপনার ছেলের ভরসায় থাকেন, তাহলে তো এতদিনে আপনি রাস্তায় ঘুরে বেড়াতেন। মিথ্যে কথা বলছো কেন তুমি? কেন আমাদের আর আমাদের ছেলের মাঝখানে দূরত্ব তৈরি করছো তুমি? দেখুন শ্বশুরমশাই, যখন কারোর সম্পর্ক সত্যিকারের মজবুত হয়, তাহলে কোনো তৃতীয় ব্যক্তি এসে সেটাকে নষ্ট করতে পারে না। যদি আপনার ছেলের প্রতি এতটাই আস্থা থেকে থাকে, তাহলে ওকেই জিজ্ঞেস করুন 6 মাস আগে বৃদ্ধাশ্রমের ফর্ম কে এনেছিল? বৃদ্ধাশ্রম? একদমই তাই। আপনার নিজের ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে চেয়েছিল। সে তো আমিই ছিলাম যে ওকে বলেছিল যে আপনাদেরকে এখানেই থাকতে দেওয়া হোক, আর আপনারা আমাকেই কথা শোনাচ্ছেন। দেখো, একই কথা বলছো। আমি মানতে পারছি না। আমাদেরই ছেলে আমাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর চেষ্টা করছিল। আমরা ওর কাছে এত বড় বোঝা হয়ে গেছি। এবার আপনার এই ড্রামাটা না আমার সামনে একদম করবেন না, ঠিক আছে? এই খাবারটা খেয়ে নেবেন আর প্লেটস পাঠিয়ে দেবেন। খুব দামি কিন্তু। চলো বান্টি। অনুজ, তোকে আমি কতবার বলেছি, বিজনেসে প্রফিট পাওয়ার জন্য আমি আমার মূল্যবোধ আর আদর্শের সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। এই আদর্শ, এই মূল্য, এই সব কিছু সিনেমাতেই ভালো লাগে। হ্যাঁ, আসল জীবনে এগুলোর কোনো মানে নেই। তোর জন্য হতে পারে এই ফিল্মি ওয়ার্ডগুলো, বুঝেছিস? আমি জীবনে যাই করি না কেন, এই যে আমি আজ এখানে পৌঁছেছি, শুধুমাত্র এই মূল্যবোধ আর আদর্শের জন্য। আর দেখ, আমি কোনো অবস্থাতেই আমার এই আদর্শ আর মূল্যবোধ বিসর্জন দেব না, এটা বুঝে নে। মানে তুই পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবসা করতে যাস, কোনো গুপি ছাড়াই। মাম্মি, আমি পার্টিতে যাব না, আমি দাদু ঠাম্মার কাছে থাকবো। বান্টি, যদি আর বাড়াবাড়ি করো না, তাহলে বাবাকে বলে হস্টেলে পাঠিয়ে দেবো। চলো। আরে আরে বৃন্দা, কোথায় ছিলে তুই? পার্টিতে সারাক্ষণ দেখলাম না। দেখো না মা, কি করব? ও এত দুষ্টু হয়ে যাচ্ছে না দিনের পর দিন। আচ্ছা আচ্ছা, এখন এসব ছাড়, এখন চল, কেক কাটতে হবে। সবাই তোর জন্য অপেক্ষা করছে। আয়। আরে এইভাবে তো সব কোম্পানি এগিয়ে যাবে, আর আমাদের কোম্পানি যেখানে পড়ে আছে ওখানেই পড়ে থাকবে। তো যেতে দে না ইয়ার। কোন কোম্পানি কোথায় যাচ্ছে তাতে আমার কিচ্ছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। আমি শুধু এটাই জানি যে আমাদের 2 পয়সা কম লাভ হোক, কিন্তু যেটাই হোক সেটা সৎভাবে হোক। হ্যাঁ, আমি একটা বিষয়ে কনফার্ম হয়েছি যে এরপরে আর আমরা একসাথে কাজ করতে পারবো না। আমি এই পার্টনারশিপ শেষ করতে চাই। মানে তুই একটা ছোট্ট কথার জন্য পার্টনারশিপ শেষ করছিস? এটা সামান্য কোনো কথা নয় অনুজ, সামান্য কথা নয়। এই আদর্শ, এই মূল্যবোধ আমার জীবনের, আমার ব্যবসার মূল মন্ত্র। হাই অনুজ। হাই অনুজ। এর আবার কি হলো? কিচ্ছু হয়নি ওর। এনিওয়েজ, এটা কি খুব দরকার যে আজকের দিনেও কাজের কথাটা বাড়িতে বলবো? সরি বাবা। আরে তুমি কোথায় গেছিলে? আই থিঙ্ক এই কথাটা তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো কোথায় গেছিল, বলো। কোথায় গেছিলে বাবা? দাদু ঠাম্মার কাছে। শুনলে রাকেশ, তার মানে আজকের দিনেও তোমার বাবা মা আমাকে জ্বালিয়ে মারবে। বৃন্দা, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তুমি আজকে পার্টির দিনে Anyways, তুমি যদি কাজের থেকে একটু সময় বার করতে পারো, তাহলে কি ক্যান উই অ্যাটেন্ড টু দ্য গেস্ট প্লিজ? হ্যাঁ, কেকটা কাটি। ঠিক ঠিক আছে। তোমরা দুজনে সব সময় সুখে থেকো। থ্যাংক ইউ মা। স্যার, একটা ফ্যামিলি ফটো। হ্যাঁ একদম। বান্টি, বান্টি কোথায়? বান্টি কোথায়? আমি ওকে খুঁজে নিয়ে আসছি। আরে ফটো। 1 মিনিট। আরে বান্টি, বান্টি, বান্টি। এখানে তো নেই, একটু বাইরে গিয়ে দেখি। বান্টি। রাকেশের সঙ্গে ঝগড়া করে আমি খুব বড় ভুল করেছি। রাকেশের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। বান্টি, তুমি বান্টিকে দেখেছো?
দেখিনি তো ম্যাডাম। আচ্ছা তুমি বরং ওদিকে একটু দেখো, আমি এদিকে দেখছি। ঠিক আছে, হ্যাঁ? বান্টি, না না, এটা কোনো ব্যাপার নয়, আপনি এনজয় করুন। রাকেশ, দেখ রাকেশ, আমাদের বিজনেস পার্টনারশিপ যদি ভেঙেও যায়, কিন্তু এর প্রভাব যেন আমাদের বন্ধুত্বের ওপর না পড়ে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এই বাহানায় আমাদের পার্টনারশিপটা শেষ করে দিই। আচ্ছা, শুধু হাত মেলালে কিন্তু কাজ হবে না। আরে বুকে আয়। চল, বন্ধুত্ব পাক্কা। একদম একদম। এনজয় ইয়ারসেলফ, দেখা হবে আবার। বান্টি, বান্টি, ও গড, বান্টি কোথায় চলে গেল? বান্টি, বৃন্দা, বৃন্দা বান্টিকে পেয়েছো? বৃন্দা, বান্টিকে পেলে? ভাই রাকেশ, তুই কিন্তু খুব খারাপ অ্যাক্টর। কোনোদিনও ফিল্মে ট্রাই করিস না জানো। কি মজা করছো রাকেশ? তোমার পুরনো স্বভাবটা গেল না, তাই না? চলো সুইমিং পুল থেকে তাড়াতাড়ি বেরো। বৃন্দা, মনে হচ্ছে রাকেশ চায় যে তুমি পুলে ঝাঁপিয়ে ওকে বাঁচাও। ব্যাস রাকেশ, অনেক হয়েছে। এবার যদি তুমি বাইরে না বেরো না, দেখো তুমি। চল এবার বাইরে চলে আয়, অনেক হয়েছে তোর অ্যাক্টিং। রাকেশ অ্যাক্টিং করছে না, ও সত্যি ডুবছে। রাকেশ, 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 ওটা কি হয়েছে তোমার? রাকেশ, 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 রাকেশ চোখ খোলো। ও শ্বাস নিতে পারছে না। রাকেশ, ওঠ আমার ভাই। রাকেশ প্লিজ চোখ খোলো। রাকেশ প্লিজ। আরে কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করো না প্লিজ। কল দ্য ডক্টর প্লিজ। কোনো লাভ নেই। রাকেশ, রাকেশ আমাদের ছেড়ে চলে গেছে। না রাকেশ, তুমি এটা করতে পারো না রাকেশ। কিন্তু রাকেশ তোর সুইমিং চ্যাম্পিয়ন ছিল, ও জলে ডুবে কি করে মরতে পারে? নিশ্চয়ই কেউ কিছু করেছে। হ্যালো, সিআইডি? বডিতে কোনো আঘাতের চিহ্ন তো দেখতে পাচ্ছি না। মানে জলে ডুবেই মৃত্যু হয়েছে এর। আপনাদের সামনে এখানে রাকেশ সুইমিং পুলে ডুবে মারা গেছে। কেউ ওকে বাঁচানোর চেষ্টা করেনি? রাকেশ তো সুইমিং এ চ্যাম্পিয়ন ছিল, স্কুল কলেজে ও অনেক মেডেল জিতেছিল সুইমিং এ। আমি ভাবলাম ও বোধহয় মজা করছে, কিন্তু মজা করো তো, রাকেশের পুরনো স্বভাব ছিল। যদিও সুইমিং চ্যাম্পিয়ন হয়ে থাকে, তাহলে এইভাবে জলে ডুবে গেল কেন? সেটা তো আমরাও বুঝতে পারছি না। আচ্ছা, যখন রাকেশকে জল থেকে বের করা হয়েছিল তখন ওর ফুসফুসে জল ছিল কি? হ্যাঁ, জল ছিল। স্যার, হতে পারে সুইমিং পুলে পড়ার আগেই রাকেশের মৃত্যু হয়ে গেছে। স্যার, ও জলে পড়ার আগে একদম ঠিক ছিল। মৃত্যু তো জলে ডোবার কারণেই হয়েছে, কিন্তু একজন সুইমিং চ্যাম্পিয়ন জলে ডুবে কি করে মারা গেল? আচ্ছা, জলে নামার আগে রাকেশ কি কিছু খেয়েছিল? হ্যাঁ, বৃন্দা অ্যানিভার্সারির কেক খাইয়েছিল ওকে। বৃন্দা দেবী, আপনি রাকেশকে কেক খাইয়েছিলেন? আপনি আমাকে সন্দেহ করছেন? একই তো আমার স্বামী আমার সামনে মরে গেল, আর আমার কাটা গায়ে নুনের ছিটে দিচ্ছেন। দেখুন, আমি আসলে এমনটা বলতে চাইনি। স্যার, কেক আমিও খেয়েছি। যদি কেকে কিছু থাকতো তাহলে তো আমারও হতো কিছু। ফ্রেডি, পঙ্কজ, একটু কেকটা দেখে নাও তো। আচ্ছা, আপনি এটা বলুন যে আপনার কাউকে সন্দেহ হচ্ছে যে কে খুন করতে পারে আপনার স্বামীকে? অনুজ হতে পারে। আমার অনুজের উপর সন্দেহ আছে। এ অনুজটা আবার কে? ও রাকেশের বিজনেস পার্টনার ছিল। কিছুদিন ধরে দুজনের মধ্যে খুব টেনশন চলছিল, আর আজ তো দুজনের মধ্যে বিশাল ঝগড়াও হয়েছে সকলের সামনে। অনুজ এখন কোথায়? আরে কিছুক্ষণ আগে তো এখানেই ছিল, কোথায় চলে গেল? নিখিল, গিয়ে দেখো তো অনুজটা কোথায়। অনুজের প্যাক্সটার গাড়ি আছে গোল্ডেন কালারের। আর আমার ছেলে বান্টি বেশ কিছুক্ষণ ধরে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় খুঁজেছে কিন্তু পাওয়া যাচ্ছে না। আপনার ছেলেকে পাওয়া যাচ্ছে না? কখন থেকে? এই ধরুন 1 ঘন্টা ধরে। স্যার, অনুজকেও পেলাম না, আর ওর গোল্ডেন কালারের গাড়িটাও পেলাম না। অনুজকে ফোন করো তো। নাম্বার আছে কারোর কাছে? এই যে নাম্বার।
এই বান্টিকে কি মাঝে মধ্যেই পাওয়া যায় না? মাঝে মধ্যে যেত আউট হাউসে নিজের দাদু দিদার সঙ্গে দেখা করতে। বান্টির দিদা দাদু এখানে আপনাদের সঙ্গে থাকে না? হ্যাঁ, আসলে রাকেশ নিজের বাবা মাকে আউট হাউসেই রেখে দিয়েছিল। নিজের বাবা মাকে আলাদা জায়গায় রেখেছিল রাকেশ। যাই হোক, আপনি আউট হাউসে চেক করেছেন বান্টিকে? আমি চাকরকে বলে আউট হাউসেও চেক করিয়েছি, কিন্তু বান্টি ওখানেও নেই। আচ্ছা, রাকেশের বাবা মাকে এই দুর্ঘটনার ব্যাপারে জানেন? না। অদ্ভুত ব্যাপার। রেডি, পঙ্কজ, একবার আউট হাউসে যাও, রাকেশের বাবা মাকে এই দুর্ঘটনার কথাটা জানাও, আর বান্টিকেও খোঁজো। স্যার, অনুজের ফোনটা বন্ধ বলছে। মানে কোনো গন্ডগোল আছে? এ অনুজ কোথায় বসেছিল? স্যার ওইখানে সামনে বসেছিল। নিখিল, টেবিলটাকে চেক করো একটু। বাদামের তেল? স্যার, ওখানে টেবিলের নিচে এই বাদামের তেলটা পেয়েছি। বাদামের তেল এখানে এই পার্টিতে কেন নিয়ে আসবে? এই তেলটা, তার মানে অনুজি রাকেশকে মেরে ফেলেছে। স্যার, রাকেশের অ্যালার্জি ছিল এই বাদামের তেলে, খুব বেশি অ্যালার্জি হতো। তার মানে অনুজ কোনো বাহানায় রাকেশকে বাদাম তেল লাগিয়ে দেয়, হয়তো হ্যান্ডশেক করার বাহানায়। শুধু হাতই নয়, অনুজ তো রাকেশকে হাগও করেছে। আমাদের আপনি অনুজের অ্যাড্রেসটা দিন। এটাই আউট হাউসটা, তাই না? দরজাটা তো খোলাই দেখছি। যা ঢোক। আমি কেন, আপনি যান। আমি তোর সিনিয়র, সেই অধিকারে বলছি যা। রেডি স্যার, এই সিনিয়র জুনিয়র অনেক হয়েছে, আমি এসিপি স্যারের কাছে কমপ্লেন করব। রেডি স্যার, আপনি ভিতরে যান না, ভেতরে অন্ধকার। আরে সবাই তো ভিতু আমাকে বলে না, হ্যাঁ? আর তাছাড়াও ভেতরে দাদু ঠাকুমা আছে। যা যা, তুই যা ভেতরে যা। আরে রেডি স্যার, হ্যাঁ? দরজা খুলুন। ভেতরে কি আছে? আরে কিচ্ছু নেই, খুলুন না। ভিতরে যদি কেউ না থাকে তাহলে তুই ভয় পাচ্ছিস কেন? আবার তাছাড়া তুই ভেতরে আটকে গেলি কি করে? জানি না স্যার, প্লিজ স্যার কিছু করুন না। দরজাটা ভেঙে দেবো? ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন, আমি একটু পিছিয়ে যাচ্ছি। কি হলো স্যার, ভাঙলো দরজা? আরে দরজাটা তো ভাঙেনি, কিন্তু আমার হাঁটুটা ভেঙেছে শিওর। কি হলো ফ্রেডি? স্যার দেখুন না স্যার, এই দরজাটা জ্যাম হয়ে গেছে স্যার। বেচারা পঙ্কজ ভিতরে আটকে আছে, ভয় পেয়ে গেছে ও। দরজা জ্যাম হয়ে গেছে? কোথায় জ্যাম? খোলা আছে তো। স্যার খুব ভালো হয়েছে আপনারা চলে এসেছেন, ইনি তো। পঙ্কজ, সিআইডি অফিসার হয়ে তোমরা এরকম ভয় পাও? রাকেশের বাবা মা কোথায়? স্যার ঘর খালি রয়েছে, কেউ নেই এখানে। বাড়ি খালি পড়ে আছে? কিন্তু স্যার, বৃন্দা তো বলছিল ওনার শাশুড়ি মা শ্বশুর মশাই এখানেই থাকেন। বড্ড লজ্জার কথা। বৃন্দা আর রাকেশ ওই রকম আরামের মধ্যে ওখানে রয়েছে, আর নিজেদের বাবা মাকে এখানে এই অবস্থায় মরার জন্য রেখে গেছে। আলমারিটাও একদম খালি। রাকেশের বাবা মা সব ছেড়ে চলে যায়নি তো? এটা বলাটা ঠিক নয়, কিন্তু হতে পারে রাকেশের মৃত্যুর জন্য ওর বাবা মাই দায়ী। কিন্তু কোনো বাবা মা নিজের সন্তানের সঙ্গে এমনটা করবে কেন? আর স্যার ওই বান্টি, এই দাদু ঠাকুমা এদেরই বা কেন নিয়ে গেল নিজের সাথে? খুব অদ্ভুত কেস এটা। ছেলে খুন হয়ে গেছে আর তার বাবা মা নিখোঁজ, আবার নাতিকে সঙ্গে নিয়ে। হ্যাঁ দয়া। আরে রাকেশের বাবা মা তো নেই এখানে, গার্ডকে কিছু বলেছে? না, গার্ডও বলছে ওকে যেতে দেখেনি এখান থেকে। ও বলছে ও তো খাওয়ার ভ্যানে জিনিসপত্র রাখতে ব্যস্ত ছিল, আর বান্টিরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একটা কথা তো নিশ্চিত, একটু আগেই বেরিয়েছে এখান থেকে, বেশি দূর যেতে পারবে না। আচ্ছা, এই অনুজ আবার এদের কিডন্যাপ করে নেয়নি তো রাকেশকে খুন করার পরে? এই অনুজকে ধরতেই হবে। আপনারা ব্যাংক থেকে এসেছেন? না, আমরা সিআইডি থেকে। আপনি কে?
আমি অনুজের ওয়াইফ প্রীতি। অনুজকে ডাকুন তো একটু, কোথায় ও? ও তো বাড়িতে নেই, ওকে সিআইডির লোকেরা কেন খুঁজছে? এক্ষুনি জানতে পারা যাবে। ফ্রেডি, পঙ্কজ, বাড়িটাকে ভালো করে চেক করো। আরে আপনি এইভাবে কি করে বাড়ি সার্চ করতে পারেন? দেখুন, অনুজের বিজনেস পার্টনার রাকেশ খুন হয়েছে, আর আমাদের সন্দেহ এতে অনুজের হাত আছে। দেখুন, আমার হাজবেন্ড কারোর খুন করতে পারে না। তাহলে ও পার্টি ছেড়ে পালিয়েছিল কেন? ওর ফোন কেন বন্ধ আছে? দেখুন, ওর ফোন বন্ধ নয়, ওর ফোনটা ঘরেই আছে। এই দেখুন, ওর ফোন এখানেই আছে। স্যার, ম্যাডাম একেবারে ঠিক কথা বলছেন, অনুজ বাড়িতে নেই। দেখুন, আমি মিথ্যা কথা বলি না। তাহলে আপনি সত্যি করে এটা বলুন যে অনুজ এখন কোথায় আছে। দেখুন, ও বিজনেস ট্যুরের জন্য এই শহরের বাইরে গেছে। শহরের বাইরে কোথায়? সেটা আমাকে বলে যায়নি, কিন্তু ওর পাসপোর্ট নিয়ে গেছে, হয়তো বিদেশে গেছে। তা আপনার হাজবেন্ড এভাবে না বলেই বিদেশে চলে যান? হ্যাঁ, যবে থেকে ও জীবনে এসছে তবে থেকে ও আমাকে কিছু বলে যায় না। ওর নাম নিশা। এই দেখুন, লাস্ট কল ওই মেয়েটাই করেছে। নিশ্চয়ই ওর সাথে ঘুরতে গেছে বিদেশে। নিখিল, এয়ারপোর্টে অনুজের ফটো পাঠিয়ে দাও, ওখানে দেখলে ওকে গ্রেপ্তার করো। স্যার, কতক্ষণ আগে অনুজ এখান থেকে বেরিয়েছে? এই ধরে নিন আধ ঘন্টা আগে। স্যার, এমনও হতে পারে যে এয়ারপোর্ট যাওয়ার আগে অনুজ নিশার বাড়িতে গিয়েছিল। নিশার অ্যাড্রেস আছে আপনার কাছে? না, নেই। কোনো ব্যাপার না, মোবাইল কোম্পানি থেকে খোঁজ নাও, নিশার ফোন এখন কোথায় আছে। স্যার, নেশার গাড়ি এখান থেকে 100 মিটার দূরে স্যার। ফ্রেডি, জোরে চালাও, ওরা যেন পালিয়ে না যেতে পারে। আপনি চিন্তা করবেন না স্যার, এখনই ওভারটেক করছি এই গাড়িটাকে। আগে এটা বলো, আমার লিপস্টিকের শেডটা কেমন? নেশা এত দূর থেকে জিজ্ঞেস করলে আমি কি করে বলবো? একটু কাছে এসে জিজ্ঞেস করো না। বেশি রোমান্টিক হওয়ার দরকার নেই, লিপস্টিকের শেড জিজ্ঞেস করেছি, বুঝেছো? আসলে কি জানো তো, আমি ছোট থেকে একটু রোমান্টিক। আচ্ছা। স্যার, 50 মিটার দূরে আছে স্যার। মানে আমরা একদম ঠিক রাস্তায় আছি, তাড়াতাড়ি চালাও। স্যার, এই গোল্ডেন বাস্টারটা মনে হচ্ছে ওটাই নিশার গাড়ি। ফ্রেডি, গাড়িটাকে ওভারটেক করো। আরে অনুজ বাবু, আমরা সিআইডি লোকেরাও খুব রোমান্টিক হই। দেখুন, আসামির পিছু নিতে নিতে আমরা কোথায় চলে এসেছি। সিআইডি? বের করো, বের করো, বাইরে বের করো। চলো, বেরো। আরে 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 এই, দাঁড়ান এক সেকেন্ড। আরে কি করছেন? আরে কি করছেন কি? আরে এ কি অদ্ভুত তো। সিআইডি হঠাৎ আমাদের পিছু করছে কেন? কারণ যে মিস্টারের সঙ্গে আপনি গাড়িতে বসে আছেন সে একজন খুনি। খুন? অনুজ কাকে খুন করেছে? নিজের বিজনেস পার্টনার রাকেশকে। আমি একজন খুনির সাথে নিজের জীবন শুরু করতে চলেছিলাম। আরে কোথায় যাচ্ছিস? এই গালের তো মেকআপ হয়ে গেছে, এবার এই গালটাই করে দিই একটু। হ্যাঁ, আমি মেরেছি রাকেশকে, কারণ ও আমার বিজনেস করার ধরন একদম খুশি ছিল না, আর ও আমার বিজনেসের বাকি ভাগটুকু কেড়ে নিতে চাইছিল। এই জন্য তুমি রাকেশকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছো, যাতে সমস্ত বিজনেস তোমার হয় আর বিজনেস করার পদ্ধতিও। কারণ আমি জানতাম যে ওর বাদামের তেলে অ্যালার্জি রয়েছে, সেই জন্য আমি বাদামের তেলকে নিজের অস্ত্র বানিয়ে ওকে শেষ করে দিলাম। কিন্তু পিকচার অফ বাকি হ্যায় দোস্ত। কি বলতে চাইছেন ডক্টর সালুখে? যদি আমি এটা বলি যে রাকেশের মৃত্যু ওই বাদাম তেলের কারণে হয়নি, তাহলে? স্যার, তাহলে আমি বলবো আমাদের এপ্রিল ফুল বানাবেন না, আজকে 1 এপ্রিল নয়। পঙ্কজ, আমি এপ্রিল ফুল করছি না, আমি তোমাদের এইটা বলতে এসেছি যে রাকেশের মৃত্যুটা একদমই বাদাম তেলের কারণে হয়নি, বরং ওর মৃত্যু হার্টের অসুখের কারণে হয়েছে। আর এই কথাটা ওর মেডিকেল রিপোর্ট বলছে। এই দেখো, এইটা রাকেশের হার্টের এক্সরে। এটা তো পেসমেকার না? হ্যাঁ, এটা পেসমেকার। আর রাকেশের মৃত্যু সেই কারণে হয়েছিল যে যখন ও সুইমিং পুলে ছিল তখন এই পেসমেকারটা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আরে বাহ, তার মানে রাকেশকে তো আমি মানিনি, আমার ফাঁসি হবে না। এক মিনিট, এত আনন্দ পাওয়ার কিছু হয়নি, চুপচাপ দাঁড়িয়ে থাকো।
ডক্টর সালুকে প্রথমবার যখন আপনি ওর লাশ দেখেছিলেন তখন কি আপনি এটা জানতেন না? আরে ভাই, যখন আমি প্রথম লাশটা দেখি তখনই পেসমেকারটা চলছিল। পেসমেকার চলছিল, তারপর কিছুক্ষণের জন্য বন্ধ হয়, তারপর আবার চলতে থাকে। আরে স্যার, এটা কি করে হতে পারে? সেইটাই তো আমি বুঝতে পারছি না যে এটা কি করে হলো। বস, হতে পারে এই অনুজের সঙ্গে আরো কেউ যুক্ত ছিল যে এই পেসমেকারটায় কোনো গন্ডগোল করেছে। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ড নিশা করেনি তো এইসব? না স্যার, আমি এসব একাই করেছি, আর আমি পেসমেকারটা নিয়ে কোনো রকম মাতব্বরি করিনি। আমি শুধু বাদামের তেলই ব্যবহার করেছি স্যার, আর ওর সঙ্গে জেনে বুঝে ঝগড়া করেছি যাতে তেল লাগানোর জন্য ওর সঙ্গে হাত মেলাতে পারি আর ওকে জড়িয়ে ধরতে পারি, যাতে বাদামের তেল ওর শরীরে লেগে যায়। আর স্যার, ওই তেলের জন্য আমার হাতের অবস্থা দেখুন কিরকম হয়ে গেছে। মানে অনুজ ছাড়া আরো অন্য কেউ আছে যে রাকেশকে খুন করতে চেয়েছে। এই অনুজ সাহায্য নিয়েছিল বাদাম তেলের, আর অন্য খুনি পেসমেকারকেই খুনের অস্ত্র বানিয়েছিল। একদম ঠিক। সেই কারণে সুইমিং চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও ও সাঁতার কাটতে পারেনি, কারণ ওর পেসমেকার ওই সময়টুকুর জন্য, শুধুমাত্র ওইটুকু সময়ের জন্য বন্ধ হয়েছিল, যে সময়ের মধ্যে ওর ফুসফুসে জল ভরে যায়। ডক্টর, পেসমেকার কিছুক্ষণের জন্য বন্ধ করা অত সহজ নয়। এটা কিভাবে কেউ করতে পারে? আরে এটাই তো আমি ঠিক বুঝে উঠতে পারছি না। স্যার, আপনি যদি চান তো ডক্টর সারিকা আপনাকে সাহায্য করবে, যেটা আপনি বুঝতে পারছেন না। ভাই, আমার নাম ডক্টর সালুখে। কি নাম? সালুখে। হ্যাঁ, আর এই সমস্যাটা আমি নিজেই সমাধান করতে পারবো, আমার কোনো সারিকার প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? না না স্যার, আমি তো এটা বলতে চাইছিলাম যে, আরে স্যার, চা তো খেয়ে যান। স্যার, এই পেসমেকারটার থেমে যাওয়ার সম্পর্ক রাকেশের ছেলে বান্টির হারিয়ে যাওয়ার সাথে তো নেই আবার? হ্যাঁ স্যার, হতে পারে যে লোকটা বান্টিকে গায়েব করেছিল ওই রাকেশের পেসমেকারটা অফ করে দিয়েছে। বান্টিকে তাড়াতাড়ি খুঁজে বের করতেই হবে। না স্যার, আমি জানি না বান্টি কোথায় স্যার, বান্টির ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না স্যার। ঠিক আছে, তাহলে যে জানে সে বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। স্যার, ওইদিকে বান্টি, ওই যে বান্টি বাবু। বান্টি, তুমি এখানে কি করছো? তুমি আমার নাম জানলে কি করে? আমি দয়া আঙ্কেল, সিআইডি, আর আমি সবকিছু জানি। তুমি এখানে কি করছো? তুমি কি জানো তোমার মা চারদিকে তোমাকে কত খুঁজছে? হ্যাঁ, আমি মায়ের কাছে যাব না। কেন? তুমি মায়ের কাছে কেন যেতে চাইছো না? আমি দাদু দিদার কাছে যাব। তোমার দাদু দিদা কোথায়? এখানেই তো ছিল, কোথায় চলে গেল? এখানেই ছিল? কোথায় ছিল? চলো এদিকে খুঁজি। চলো। দাদু দিদা। আরে আরে বান্টি, তুই? বান্টি, তুমি এখানে? যখন তোমরা বাড়ি থেকে বেরিয়েছিলে তখন আমি তোমাদের পেছনে এসেছিলাম। সোনা, তুই এত দূর আমাদের পিছু করে এসেছিস, বাড়িতে সবাই চিন্তা করবে তো। নমস্কার, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? কি হয়েছে? সব ঠিক আছে তো? আসলে আমরা আপনাদের আর বান্টিকেই খুঁজছিলাম। আমি জানতাম যে আমাদের রাকেশ আমাদের খুব ভালোবাসে। দেখলে তো, আমরা বাড়ি থেকে বেরোলাম কি বেরোলাম না, দেখো চিন্তায় পড়ে সিআইডি কে ফোন করেছে। আজ আমি পুরোপুরি বিশ্বাস করছি যে আমাদের ভালোবাসা ব্যর্থ হয়ে যায়নি। আরে আমাদের নিজের ছেলে, আমাদের বোঝা ভাববে কি করে? কখনো ভাবতে পারে না, কখনো নয়। আসুন এবার ফেরা যাক। হ্যালো সারিকা ম্যাডাম। হ্যালো অভিজিৎ। হ্যালো। আজকে ডক্টর সালুক একটু সমস্যায় পড়ে গিয়েছিলেন, একটা প্রবলেম উনি সলভ করতে পারছিলেন না। আমি আশা করছি যে আপনার সাহায্যে সেটা নিশ্চয়ই সলভ হয়ে গেছে। অভিজিৎ, হয়তো তোমার এটা জেনে খুব খুশি হবে যে ওই পেসমেকারের সমস্যাটা সলভ হয়ে গেছে। আর এই সমস্ত কাজটা স্যার আমার সাহায্য ছাড়াই করেছেন। আপনার সাহায্য ছাড়াই?
এমনিতেই ছোটখাটো কাজের জন্য আপনাকে ডিস্টার্ব উনি কেনই বা করবেন? স্যার আমি এটা জানতামই যে আপনার শুধু একটু সময়ের দরকার ছিল। এরকম ছোটখাটো প্রবলেম তো আপনি তুড়ি মেরে সলভ করে ফেলেন। কি বলছো কি ভাই, এতটা ভরসা আমার উপর? আমি তো এই কথা জানতামই না। আরে স্যার আমি তো সবসময় আপনার প্রশংসাই করি। এই যে এক্ষুনি আসার সময় আমি পঙ্কজ আর ফ্রেডিকে আপনার ব্যাপারেই কথা বলছিলাম। কি বলছিলে? কি বলছিলেন আপনি? কি বলছিলাম? আরে ওই যে ওই বলছিলাম না, আরে ওই বলো না। আচ্ছা ডক্টর সালুকে কি বলবো আপনাকে, অভিজিৎ স্যার সবসময় আপনার প্রশংসার মালা জপে, এই লম্বা লম্বা। কি বলছো কি, এত বড় বড় শুধুই আমার প্রশংসা? অদ্ভুত ব্যাপার অভিজিৎ, তুমি আমার প্রশংসা করার জন্য এত লম্বা লম্বা কথা বলছো, তাহলে সারিকার প্রশংসা করতে গিয়ে তো তুমি হাইওয়ে বানিয়ে দেবে। সেটা তো ঠিকই স্যার। না মানে স্যার কি বলছেন না স্যার, যদি আমার পেছনে লাগা আপনার শেষ হয়ে যায় তো পেসমেকারের ব্যাপারে কথা বলি। ও হ্যাঁ, পেসমেকার। অভিজিৎ, প্রথমে তো আমার মনে হয়েছিল যে এই পেসমেকারটা হয়তো অপরাধী হ্যাক করেছে, কিন্তু পরে আমি যখন এই পেসমেকার কোম্পানির সঙ্গে কথা বললাম পার্সোনালি, তখন কোম্পানির লোকেরা আমাকে বলল যে রাকেশ যখন এই পেসমেকারটা নিয়েছিল তখন বলেছিল যে সব সময় ওরা যেন এর মনিটরিং করে, যাতে কেউ এই পেসমেকারটাকে হ্যাক করতে না পারে। তার মানে হলো রাকেশ আগে থেকেই সন্দেহ করেছিল যে ওর সঙ্গে এরকম কিছু হতে পারে। স্যার রাকেশ যদি জানতো যে ওর প্রাণের ঝুঁকি আছে তাহলে ও আমাদের কাছে আসতো সাহায্যের জন্য। ডক্টর সালুকে যদি পেসমেকারকে হ্যাক না করা হয় তাহলে এটা বন্ধ হলো কি করে? ওই পেসমেকারটা কি করে বন্ধ হয়েছিল আমি বলছি। এই দেখো, এই বন্দুকটা দেখছো, এটা অন্য ধরনের বন্দুক, একে মাইক্রোওয়েভ গান বলে। এর থেকে মাইক্রোওয়েভ তরঙ্গ বেরোয়, আর যখন এই বন্দুকের ট্রিগারটা টেপা হলো এই বন্দুক থেকে ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ বেরিয়ে এলো, আর সেইটা গিয়ে এই পেস মেকারটাকে ডিস্টার্ব করেছে, এর ইলেকট্রিক সার্কিটটাকে নষ্ট করে দিয়েছে, যাতে পেস মেকারটা বন্ধ হয়ে যায়। কিন্তু স্যার এই পেসমেকারটা আবার চালু হলো কি করে? কারণ পঙ্কজ, পেসমেকারে এমন একটা সেটিংস থাকে যেটার কারণে ওর ফ্রিকোয়েন্সিতে যদি কোনো বাধা আসে তাহলে ওটা বন্ধ হয়ে যায়, তার ঠিক 2 মিনিট বাদে রিস্টার্ট হয়ে যায় আর নিজের অরিজিনাল ফ্রিকোয়েন্সি ধরে নেয়। আর এই 2 মিনিট রাকেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। ওর হার্ট অ্যাটাক হয় আর ফুসফুসে জল জমে যায়। ডক্টর সালুকে এই বন্দুক কত দূর থেকে চালিয়েছিল এই খুনি? 12 ফিটের মধ্যেই। যদি 12 ফিটের বেশি দূর থেকে ছোঁড়া হয় তাহলে সেটা কাজ করবে না। ওকে, আর এটা সামনে থেকে চালানো হয়েছিল না পিছন থেকে? না, সেটাই কোনো তফাৎ হয় না অভিজিৎ। ব্যাস ওই 12 ফিটের মধ্যে থেকেই চালাতে হবে। তাহলে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে পার্টিতে রাকেশের কাছে কোন কোন গেস্ট ছিল। দিদা আমার খুব খিদে পাচ্ছে, আমি বাবার সাথে খাবার খাবো আর ভিডিও গেমও খেলবো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি কিছু রান্না করে তোমাকে খেতে দিচ্ছি। হ্যাঁ, কি হয়েছে রামু, তুমি কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, আমরা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলাম তো মন খারাপ করেছে ওর। চিন্তা করো না, এবার এখান থেকে আর কেউ যাবে না। হ্যাঁ আসুন চলো। কি হয়েছে, এখানে সবাই এত শান্তভাবে বসে আছে? আসলে কথাটা হচ্ছে এই যে কি হয়েছে বলুন না। রাকেশ আর কি হয়েছে রাকেশের? আমার ছেলে ভালো আছে তো? আপনারা কিছু বলছেন না কেন? বাবু বান্টি, শ্রেয়া একে বাইরে নিয়ে যাও। চলো। আরে কিন্তু ব্যাপারটা কি? আরে কি হয়েছে এখানে, আমাদেরকে সেটা বলবেন তো। মাসুমা, আপনার ছেলে রাকেশ আর এই দুনিয়াতে নেই। কেউ ওকে প্রাণে মেরে দিয়েছে। এ আপনি কি কথা বলছেন? হ্যাঁ সচিন, ঠিক আছে, আমরা আসছি এক্ষুনি।
নিখিল, কি ভেবেছিলিস তুই সিআইডি চোখের সামনে থেকে প্রমাণ নিয়ে পালিয়ে যাবি? বেরিয়ে আয়। বেটা পঙ্কজ, ছাড় আমার পাটা। এ আমার নামটাও জানে। আমি তার মানে খুব ফেমাস মনে হচ্ছে, কিন্তু তোর তো ফাঁসি হবে। বাইরে বেরো। নিখিল, দয়া স্যারকে ডাকো। কি হয়েছে পঙ্কজ? স্যার, এই এই খুনির পা আমার হাতে। আচ্ছা, বের কর দেখি খুনিকে বাইরে। আরে চর, আরে ছাড় না রে ভাই আমার পাটা, বেটা কানা। এই তাহলে খুনি? সরি স্যার। হ্যাঁ আমি, আমাকে দেখে খুনি মনে হয় তোর? স্যার, আপনি টেবিলের নিচে কি করছিলেন? আরে আমি প্রমাণ সংগ্রহ করছিলাম, মাছি মারছিলাম না তোর মতো। চলো, পার্টিতে আসা গেস্টদের ভিডিওতে কি পাওয়া যায় দেখা যাক। স্যার বাকি ভিডিওগুলো চেক করেছি, তাতে কিছু পাইনি। শুধু এটা শেষ ভিডিওটা দেখি এবার। এক মিনিট একটু রিওয়াইন্ড করো, পজ করো। এই লোকটার মুখের উপর জুম করো। স্যার, ইনি তো শেফ। হ্যাঁ, এই লোকটাই কোনো গন্ডগোল করেছে। আরেকবার রিওয়াইন্ড করে প্লে করো। স্যার, এই দেখো, এ পা দিয়ে কিছু একটা ঠেলে দিল টেবিলের নিচে। নিশ্চয়ই এ বক্সে ওই বন্দুকটাই আছে, ওই মাইক্রোওয়েভ গানটা। হতেও পারে সেটা। ওই মাইক্রোওয়েভ গানটা ওই এই বাক্সটায় লুকিয়েছিল। বাবুর্চি। মিস্টার প্রবীণ, শরীর কেমন? আগে আমি ভালো আছি, কিন্তু আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? কোথায় যাওয়ার তাড়া আছে মনে হচ্ছে। আগে আমি বাজারে যাচ্ছিলাম সবজি কেনার জন্য। ও, সবজি কেনার জন্যে? দারুণ ব্যাপার। এই ব্যাগ নিয়ে? আগে আজকে সন্ধ্যেবেলায় পার্টি আছে, সেই জন্য। আরে বাহ। আরে দাদা, আমাদেরও তো বলুন যে সন্ধ্যাবেলা তোমার পার্টিতে কি কি রান্না হচ্ছে। হ্যাঁ, আগে শাহী পনির, ডাল মাখনি, মালাই কোফতা। বাহ, দারুণ। স্যার একবার প্রবীণবাবু যদি জেলে আসেন তাহলে তো কয়েদিরা রোজ নিমন্ত্রণ পাবে। আমি কেন জেলে নিমন্ত্রণ খাওয়াবো? খুব শীঘ্রই জানতে পারবে। আচ্ছা, আজকের পার্টিতেও তুমি কি ওই মাইক্রোওয়েভ গানটা নিয়ে যাচ্ছ না নিয়ে যাচ্ছ না? মাইক্রোওয়েভ গান? সেটা আবার কি? ওই গান অনেকটা এইরকম দেখতে হয়। ফারাকটা শুধু এইটুকুই যে ওই গান থেকে ওয়েভ বেরোয় আর এটা থেকে শুধু গুলি। স্যার, এটাকে নিচে করুন স্যার, এটাকে নিচে করুন স্যার। কুক দাদা, যদি দয়া স্যারের গুলির টেস্ট না নিতে চাও না, তাহলে তাড়াতাড়ি বলো কেন মেরেছো রাকেশকে? ওই একজনের কথাতে। ওই একজনের কোনো নামও তো আছে নাকি? হ্যাঁ, চুপ কর মা, আর কত কাঁদবি তুই? এখন তোর কান্নার সময় নয়। তোর সামনে যে জীবন পড়ে আছে সেই সব নিয়ে ভাব। কি ভাববো মা? রাকেশকে ছাড়া একটা মুহূর্ত আমি থাকতে পারবো না। আমি কি করে কাটাবো নিজের জীবনটা? তুই কেন ভাবছিস মা বৃন্দা? আমরা তোর পেছনে আছি। তোর বাবা, তোর আর বান্টির সব দেখাশোনা আমরা করব। আপনারা এত চিন্তা করবেন না। সিআইডি আছে না বৃন্দার দেখভালের জন্য। আপনারা এখানে আমার ছেলের খুনির বিষয়ে কিছু জানতে পারলেন? হ্যাঁ, খোঁজ পাওয়া গেছে। খুনি এখানেই আছে, এই রুমের মধ্যেই উপস্থিত। এখানে? এই ঘরের ভেতরে রয়েছে? কে কে সেই পাপী? ওই পাপী এমন একজন মহিলা যে নিজের পাপ ঢাকার জন্য প্রাণ খুলে কাঁদছে। মিথ্যে কান্না। আপনি আমাকে সন্দেহ করছেন? আপনার স্পর্ধা কি করে হলো আমার মেয়েকে এইভাবে অপমান করতে? আপনারা সিআইডিরা যা ইচ্ছে তাই করবেন, আমি আপনাদের এগেইনস্টে কেস করব। কেস তো এবার আপনাদের দুজনের নামে চলবে। আপনাদের দুজনেরই মুখোশ খুলে গেছে। আমরা জানতে পেরেছি যে রাকেশকে কিভাবে খুন করেছেন আপনারা দুজনে। আপনি? বাবা মা তোমরা দুজন কোথায় যাচ্ছেন? লজ্জা করে না জামাইয়ের খুন করতে?
আমরা আমাদের মেয়ের বিয়ে রাকের সাথে এই জন্য দিয়েছিলাম যে ওর সব সম্পত্তি আমার বিজনেসের মধ্যে লাগাবো আর আমার বিজনেসকে আমি আরো বড় করে তুলবো। এমনটা কখনো হতে পারতো যে রাকেশ বৃন্দাকে হাতের পুতুল বানিয়ে রাখতো? এই জন্য আমি বৃন্দাকে শিখিয়ে রেখেছিলাম যে কেমন করে তার শ্বশুর শাশুড়িকে রাকেশের কাছ থেকে দূরে রাখতে হয়। লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনারা আপনাদের মেয়েকে ভালো শিক্ষা দেওয়ার পরিবর্তে এই সমস্ত শিক্ষা দিয়েছেন। কিন্তু লাভ কি হলো? রাকেশ ধীরে ধীরে বৃন্দার কাছ থেকে সরে যাচ্ছিল আর আপনাদের রাখবার জন্য নতুন বাড়ির কথা ভাবছিল। সেই জন্য আমার বিজনেসে পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছিল। শুধু এইটুকু বিষয়ের জন্য তুমি তোমার নিজের মেয়েকে বিধবা করে দিলে? কি ধরনের বাবা মা তোমরা দুজন? আমাদের মাফ করে দে না মা। আমরা ভেবেছিলাম যে রাকেশের মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তি তুই পেয়ে যাবি আর আমরা বাকি জীবনটা খুব সুখ স্বাচ্ছন্দ্যে কাটাবো। কিন্তু একবারও এইটা ভাবনি যে রাকেশের বাবা মার কেমন করে বাকি জীবন কাটবে তাদের ছেলেকে ছাড়া। বান্টির মাথার উপর থেকে তার বাবার আশ্রয়টা কেড়ে নিলে তোমরা। একবারও ভাবলে না এ কথা? লজ্জা করছে তোমাদের দুজনকে নিজের বাবা মা বলতে। না রে মা, খবরদার খবরদার, যদি এরপর আর আমাকে মেয়ে বলে পরিচয় দাও তো অফিসার নিয়ে যান ওরা থেকে। উঠুন উঠুন, চলুন চলুন। আমি আপনাদের দুজনের সঙ্গে যে ব্যবহারটা করেছি তার জন্য ক্ষমা তো আমি চাইতে পারবো না। আমি আপনাদের সুখ কেড়ে নিয়েছি আর আমার বাবা মা আপনাদের থেকে আপনাদের ছেলে। আপনারা দুজন আমাকে যা শাস্তি দিতে চান দিতে পারেন। মা, ছেলেকে তো আমরা হারিয়েই ফেলেছি, তোমাকে আর আমরা হারাতে চাই না বৌমা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.